আজকের দিন সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24 সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 9 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 14 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল থেকে এই রাজধানীতে শীত শীত ভাব এবং সেই সাথে কুয়াশাও দেখা যাচ্ছে। চলুন তবে আজ শুরুতে একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাই, জেনে নেই বিভিন্ন জেলাগুলোর বিভাগগুলোর কি অবস্থা, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 28, সর্বনিম্ন 16.9, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 29, সর্বনিম্ন 17.8, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 29.8, সর্বনিম্ন 19.5, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 29.5, সর্বনিম্ন 18.5, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে শ্রীমঙ্গলে 14.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 31.2 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এদিকে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে হেমন্তে জেকে বসেছে শীত। তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রিতে। রাতভর কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। জেলায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। দর্শক, আমরা শীতের পরিস্থিতি জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। হোসেন রায়হান, শুভ সকাল। শীত প্রবণ এলাকা পঞ্চগড়, নিশ্চয়ই শীতের আমেজও শুরু হয়ে গেছে। আসলে জনজীবনের কি পরিস্থিতি সেখানকার? সারিকা, এই সুন্দর সকালে পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে শুভকামনা রইল আপনার প্রতি। আসলে পঞ্চগড় জেলায় শীতের যে অবস্থা সেটি আপনি জানেন যে সীমান্তবর্তী এই এলাকায় প্রতি বছর শীতের আবির্ভাব ঘটে অনেক আগ থেকেই, অর্থাৎ অক্টোবর থেকে এখানে শীত আসতে শুরু করে। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস এই শীতের প্রকোপটা থাকে সবচেয়ে বেশি। যথারীতি নভেম্বর মাস থেকে পঞ্চগড় জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে, অর্থাৎ এখন পঞ্চগড় জেলায় তাপমাত্রা 16 থেকে 14 ডিগ্রির ঘরে উঠানামা করছে। আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে আমি যে তথ্য পেয়েছি সেই ক্ষেত্রে তারা 6টার সময় যে তাপমাত্রা নির্ণয় করেছে সেটি 16.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে যে এ মাসের শেষে এবং আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পঞ্চগড় জেলাসহ পঞ্চগড় এই অঞ্চলের উপর দিয়ে মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের কাছে সেই পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা সারিকা কমে যেতে পারে, অর্থাৎ 6 থেকে 4 ডিগ্রির ঘরে যেতে পারে, এরকম পূর্বাভাস তাদের কাছে রয়েছে। আপনি জানেন যে প্রতি বছর পঞ্চগড় জেলায় শীতের দুর্ভোগ আসে এবং সাধারণ মানুষ এই শীতের প্রকোপে কঠিন জীবনযাপন করে, অর্থাৎ তাপমাত্রা এত নিচে নেমে যায় যেটি সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, এবং সেটি গিয়ে দাঁড়ায় 1 অঙ্কের ঘরে। অর্থাৎ গত বছরও কিন্তু এখানে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। এবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা শেষ সময় বেশি ছিল, এবার কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, কমতে পারে অনেক বেশি, অর্থাৎ 4 থেকে 6 ডিগ্রির মধ্যে এবারও কিন্তু আসতে পারে। তো সবচেয়ে সমস্যা হচ্ছে যে জনদুর্ভোগের কথা যে আপনি বললেন, জনদুর্ভোগ এখন পর্যন্ত নেই, কারণ আপনি জানেন যে পঞ্চগড় জেলাটা হচ্ছে শীতপ্রবণ এলাকা, এখানকার মানুষ শীত সহিষ্ণু।
আসলে এই দুর্ভোগটা আসবে আগামী মাস থেকে, অর্থাৎ ডিসেম্বরের প্রথম থেকে জানুয়ারি পর্যন্ত মানুষের মধ্যে দুর্ভোগ বাড়বে। তার কারণ পঞ্চগড় জেলা থেকে হিমালয়ের যে দূরত্ব সারিকা, সেটি খুব নিকটবর্তী হওয়ার কারণে হিমালয় থেকে একটা উত্তরীয় হিমেল হাওয়া প্রবাহিত হয়। সেটি সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত এটি প্রবাহিত হয়। যখন এই বাতাসটা প্রবাহিত হবে তখন কিন্তু মানুষের মধ্যে দুর্ভোগ বাড়বে, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা এবং পাশাপাশি যারা ছিন্নমূল মানুষ মাঠে কাজ করে, বিশেষ করে চা শ্রমিক, ভূগর্ভস্থ পাথর শ্রমিক, তারা কিন্তু দুর্ভোগে পড়ে। সেই ক্ষেত্রে মানুষকে সুরক্ষিত রাখার চেয়ে মানুষের খাদ্যের যে বিষয়টি সেটি কিন্তু জরুরি হয়ে পড়ে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে প্রতি বছর দুর্যোগ সময়ে 5টি উপজেলার ইউনোদের মাধ্যমে যেসব মানুষ কর্মহীন হয়ে পড়ে সেই সব মানুষের খাদ্যের যোগান তারা নিশ্চিত করে। এবং এবছরও কিন্তু জেলা প্রশাসন আগাম ব্যবস্থা করেছেন এবং মন্ত্রণালয়ে শীত বস্ত্রের জন্য তারা আগাম চিঠিপত্র পাঠিয়েছেন। এখন পর্যন্ত যেসব শীত বস্ত্র। আপনাকে ধন্যবাদ। দর্শক, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এর মধ্যে শীত জেঁকে বসেছে আমরা বলছিলাম, কিন্তু পঞ্চগড়ের মানুষ শীত সহিষ্ণু হওয়াতে এখনো খুব একটা দুর্ভোগ দেখা যায়নি। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান। আমরা এবার একটু পত্রিকার খবরগুলো দেখে নেব। চলে যাব পত্রিকায়। শুরুতেই আমরা সমকালের শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নেব। সমকালের শুরুতে যে শিরোনামটি আমার চোখে পড়ছে, বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। তালিকায় নাম উঠেছে জেলা প্রশাসক 208, বিভাগীয় কমিশনার 24, সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন না, কেউ পেতে হবে শাস্তি। কয়েকজন ওএসডি কেউ কেউ বাধ্যতামূলক অবসরে। তার পাশাপাশি নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে। কর্মসূচিতে তারেক রহমান, নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বনভোজনের আনন্দ রূপ নিল বিষাদে। বাসে বিদ্যুতায়িত হয়ে সাকিবের মৃত্যুর খবর। রাজশাহীর বাড়িতে মায়ের আহাজারি, একটি ছবি এখানে দেখানো হয়েছে। গাজীপুরে বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মৃত্যু। নিচু হয়ে ঝুলছিল 11,000 ভোল্টের বিদ্যুতের তার। দর্শক, এই ছিল সমকালের প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোতে। কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা। জলবায়ু বিপন্ন দেশগুলো 1,30,000 কোটি ডলার চেয়েছে, শিল্পোন্নত দেশগুলো মাত্র 30,000 কোটি ডলার দিয়েতে সম্মত। দেশে ঘণ্টায় 3 অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। বাংলাদেশে অপরিণত শিশুরা বোঝা গৃহীত পদক্ষেপ উদ্ভাবন শীর্ষক কর্মশালায় তথ্য, অপরিণত নবজাতকের সংখ্যা কমানো যাচ্ছে না। দেশে বছরে 4,88,600 আকালিক নবজাতকের জন্ম হয়। 23% নবজাতকের জন্মের ওজন কম। অপরিণত নবজাতক জন্ডিস, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতায় ভোগে। সেই সাথে আনন্দযাত্রা মুহূর্তে রূপ নিল বিষাদে। আমরা প্রথম আলোতেও দেখছিলাম শিরোনামটি, বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু। প্রথম আলোর পরে আমরা চলে যাব যুগান্তরে। চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ। জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পছন্দের সিইও নিয়োগ দিয়েছিল জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। বিধান ভেঙে নিয়োগ দিতে পারে না পর্ষদ, বিষয়টি খতিয়ে দেখা হবে বলেছেন সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আওয়ামী লীগ সরকার দুর্নীতির খেসারত দিচ্ছে শিল্প খাত। বিসিআইর সেমিনারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি। যুগান্তর শেষের দিকে শিরোনামটি আমি পড়ছিলাম। শ্রীপুরে আইইউটির 3 শিক্ষার্থীর করুণ মৃত্যু। প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি আমরা দেখছিলাম। বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস। বৈদেশিক ঋণ পরিশোধ, ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে। আগের বকেয়া স্থিতি বৈদেশিক ঋণ পরিশোধ করার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের স্থিতি কমে গেছে। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো তো দেখছিলাম। চলে যাব দৈনিক ইত্তেফাকে। আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে। আলোচনায় ঢালাও মামলা। সরকার ও সমন্বয়করা ভুয়া মামলা আমলে না নেওয়ার কথা বললেও নিরাপরাধ অনেকে গ্রেপ্তার হচ্ছেন, আতঙ্কে অনেকে বাড়ি ছাড়া। দেওয়াল জুড়ে সাক্ষী হয়ে উঠল জুলাই গণ অভ্যুত্থানের গল্প।
বিশ্ব ব্যাংক আয়োজিত দৃকপাটে গ্রাফিতি প্রদর্শনী। বিপ্লব সবসময় আসে জনরোষের প্রবল উত্তাপের মধ্য দিয়ে। সাম্প্রতিক আন্দোলনে সেই উত্তাপের প্রতিফলন দেখা গেছে। আর যে কোনো বিপ্লব ও আন্দোলনের দেওয়ালচিত্র একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে যুগে যুগে। মামলায় নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। আইজিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বলেছেন, 5 আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো তো আমরা দেখছিলাম, সব শেষে আমরা কালের কণ্ঠের শিরোনামগুলোও দেখে নেব। পাচারের 17 লাখ কোটি ফেরাবে কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে সবাই। পাচারের ফোকলা দেশের অর্থনীতি। প্রবাসীরা ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠান ঠিকই, কিন্তু সব সুযোগ সুবিধা নিয়ে চুরি ও লুটপাট করে দেশের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন করেন ঘুষখোর দুর্নীতিবাজ লুটেরারা। 1 বছরের মধ্যে ভোট চান 61.1% মানুষ, সংস্কার শেষে 65.9%। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা শীতকালীন সবজি নিয়ে জানবো। শীতকালীন সবজিতে বাজার এখন ভরপুর। সবজি চাষেও ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গেল মৌসুমে বন্যা আর অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টাই করছেন কৃষকরা। শীতকালীন ফসল নিয়ে দর্শক আমরা আরো জানবো। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। আসাদুজ্জামান মামুন, আমরা একটু জানতে চাচ্ছি, গাইবান্ধাতে তো প্রতি বছর নিজ জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাগুলোতেও পাঠানো হয়, এবারে আসলে ফলন কেমন হচ্ছে? আসলে কৃষকরা ক্ষতি পুষিয়ে উঠতে কতটা আশাবাদী? বন্যা হলো এবার, সেই সাথে অতিবৃষ্টি, কেমন হয়েছে ফলন আসলে? হ্যাঁ সারিকা, আপনাকে শুভ সকাল। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে গাইবান্ধার যে সাদুল্লাপুরের বুজরুগ মুজাহিদপুর গ্রাম রয়েছে, সেই গ্রামে আমি আছি। সেই গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে সবজির ক্ষেত একটা সবুজে ভরে গেছে, যেখানে পাতাকপি, ফুলকপি, পেঁয়াজ, পটল, লাল শাক, পালং শাক থেকে শুরু করে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু এখন মাঠে ভরপুর। তো আমি আপনাকে জানাতে চাই যে গাইবান্ধা জেলায় গত অনাবৃষ্টির কারণে এই যে বৃষ্টি হয়েছিল, একদম মুষলধারে বৃষ্টি হয়েছিল, সেই অতিবৃষ্টির কারণে কিন্তু গাইবান্ধায় আপনার বৈরী আবহাওয়ার পাশাপাশি এই শীতের সবজির চাষটা 1.5 মাস পিছিয়ে গেছে। গত বছরের তুলনায় এবছর সবজি চাষ কমেছে। সার কীটনাশকের দাম বৃদ্ধি, শ্রমিকের মূল্য বৃদ্ধি নিয়েও দুশ্চিন্তায় রয়েছে কৃষক সহ সাধারণ মানুষ। আগাম শীতের সবজির বাজারে না ওঠায় সবজির দাম কিন্তু এখনো নাগালের বাইরে রয়েছে। যেমন প্রতিটি সবজির কিন্তু আপনার বেগুন থেকে শুরু করে পটল, ফুলকপি, বাঁধাকপি যেগুলো কিছুটা উঠেছে বাইরের জেলা থেকে গাইবান্ধা জেলায় এসেছে, সেই জেলা সবজি কিন্তু 40 টাকার নিচে কোনো সবজি নেই গাইবান্ধায় বাজারগুলোতে। এছাড়া গাইবান্ধায় গত বছর 8,947 হেক্টর জমিতে সবজি চাষ হলেও এবছর তা কমে 6,947 হেক্টরে নেমেছে। 3 দফায় বন্যায় জেলায় অন্তত 5,40,00,000 টাকার ক্ষতি হয়েছে বলে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে পেরেছি। এবছর অব্যাহত বৃষ্টির কারণে সবজির গাছও কিন্তু মারা গেছে। তো পাশাপাশি আপনাকে যেটা জানাতে চাই, আপনি যেমনটি বললেন যে আসলে গাইবান্ধা জেলা কিন্তু একটি কৃষি নির্ভর এলাকা। এখান থেকে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জেলায় সবজিগুলো চলে যায়। তো সেই সবজির খেতে কিন্তু এখন যে দেরিতে হলেও মানুষ, কৃষকরা কিন্তু সবজি চাষে মেতে উঠেছে। কিছুদিন পরে বাজারগুলোতে শীতের সবজি উঠলে তাহলে শীতের সবজির দাম কিন্তু কমে যাবে বলে আশা করছেন কৃষকরা। এই ছিল এখনকার মতো। আমরাও চাই কৃষকরা ঘুরে দাঁড়াক। দর্শক, কৃষি প্রবণ এলাকা গাইবান্ধায় চলতি বছর অতিবৃষ্টি, বন্যায় কৃষি চাষে যে একটা বিঘ্ন ঘটেছিল, বর্তমানে বর্ষা মৌসুম কেটে যাওয়ায় শীতকালীন সবজি চাষে ঝুঁকছে কৃষকরা। আমরা সেসব নিয়ে জানছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। এই মুহূর্তে সময় হলো দর্শক কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।
আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলে ভরা মৌসুমেও খুব বেশি মাছের দেখা মিলছে না, ফলে শুটকির উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরগুন। হিরগুন, শুভ সকাল। যেমনটি বলছিলাম যে ভরা মৌসুমে মাছের দেখা মিলছে না চলন বিলে, তাহলে উৎপাদন আসলে কেমন হচ্ছে এবং শুটকি শ্রমিকরা কি বলছে? জি, আপনাকেও শুভ সকাল। আমরা আজকে এসেছি সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারাস উপজেলায়। আসলে এই চলনবিল কিন্তু মৎস্য ভাণ্ডার হিসেবেই খ্যাত। তবে এবছর যেটি আমরা দেখতে পাচ্ছি যে চলনবিলে কিন্তু মাছের একটু সংকট রয়েছে। তারপরেও কিন্তু প্রতি বছর এই চলনবিল অঞ্চলের মহিষলুটিতে কিন্তু এখানে শুটকি তৈরি হয়। যদি আপনাদের আমরা একটু দেখতে পারবেন ঠিক চলনবিল অঞ্চলের যে মহিষলুটি গ্রাম, সেই জায়গায় কিন্তু সেই কাকডাকা ভোর থেকেই যে শুটকি তৈরি সেটি কিন্তু চলছে। তবে অন্যান্য বছর যে পরিমাণে মাছ পাওয়া যায়, এবছর কিন্তু যারা ব্যবসায়ী তারা যেটি বলছে যে মাছের কিন্তু সংকটের কারণে এবছর কিন্তু আসলে বড় মাছের যেটি শুটকি প্রতি বছর তৈরি হতো, এবছর কিন্তু আসলে সেটি হচ্ছে না। তারপরেও আমরা যেটি দেখেছি যে ঠিক এই যে চলনবিল অঞ্চলের মহিষলুটির বিভিন্ন স্থানে কিন্তু একাধিক সেখানে চাতাল বসানো হয়েছে এবং সেখানে পুঁটি, তার চাঁদা সহ যারা ছোট মাছগুলো কিন্তু তারা শুটকি তৈরি করছে। তবে ব্যবসায়ীরা যারা বলছে, যারা এই পাইকার, কিন্তু প্রতি বছর আমরা যেটি দেখেছি যে চলনবিল থেকেই উত্তরের জেলা সৈয়দপুর সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই চলনবিল অঞ্চলে যেটি স্বাদু পানির শুটকি সেটি কিন্তু বাজারজাত করা হতো। তবে এবছর আসলে পানি কম থাকার কারণে কিন্তু যেটি পর্যাপ্ত পরিমাণে মাছের সংকট রয়েছে, যে কারণে কিন্তু অনেকটাই এই শুটকি তৈরি সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। তারপরেও কিন্তু যারা ব্যবসায়ী তারা কিন্তু যে ছোট মাছ রয়েছে চলনবিল অঞ্চলের দেশি প্রজাতির নানা ধরনের মাছের কিন্তু শুটকি তৈরি করছে। আপনারা দেখছেন যে ঠিক এই কাকডাকা ভোর থেকেই কিন্তু তৈরি করা হচ্ছে শুটকি, এবং যারা নারী এবং পুরুষ শ্রমিক সবাই কিন্তু কাজে নেমে পড়েছে। তো ব্যবসায়ীদের যেটি দাবি যে এই চলনবিল অঞ্চলে যাতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকার ব্যবস্থা সেটি কিন্তু তারা দাবি করছে। এবং এই আমরা কথা বলেছিলাম মৎস্য বিভাগের সঙ্গে, তারা যেটি বলছে যে তারা এই মাছের যেটি অভয় অরণ্য চলনবিলে এই শুটকি তৈরির যে অন্যান্য ব্যবস্থা এবং বাজারজাতকরণের ব্যবস্থা কিন্তু তারা করবে, এমনটাই কিন্তু তারা বলছে। আসলে এই ছিল চলনবিল অঞ্চলের শুটকি তৈরির থেকে সর্বশেষ। হিরগুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলনবিল অঞ্চলের শুটকি উৎপাদন এবং শুটকি শ্রমিকদের পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম শুটকি উৎপাদন নিয়ে। এবার আমরা একটু যশোরের দিকে যাব। দর্শক, যশোরের জামতলার মিষ্টি কে না চেনে? যশোরের শার্শা উপজেলার জামতলা বাজার সুপরিচিত সাদেকের মিষ্টির নামে। যশোর অঞ্চলের ব্র্যান্ডিং ফুড হিসেবে গত বছর 64 জেলার মধ্যে প্রথম হবার গৌরব অর্জন করে এই মিষ্টি। প্রায় 70 বছরের পুরনো এই ব্যবসার হাল ধরেছে সাদেক আলের ছেলেদের হাতে। যশোর থেকে তৌহিদ রহমানের প্রতিবেদন, আমরা আরো বিস্তারিত জানব। যশোরের স্পঞ্জ রসগোল্লা খেতে সুস্বাদু, স্থানীয় বাজারেও যা জনপ্রিয়, রয়েছে বাণিজ্যিক গুরুত্বও। শুরুর গল্পটা 7 দশক আগের। শার্শা উপজেলার জামতলায় সাদেকের চায়ের দোকানে একবার বাড়তি দুধ দিয়ে যায় গোয়ালারা, যা নিয়ে অস্বস্তিতে পড়েন দোকান মালিক। সেখানে থাকা কুমিল্লার এক ব্যক্তি শিখিয়ে দেন দুধ থেকে ঘন জাল দিয়ে মিষ্টি বানানোর পদ্ধতি। শুরু হয় মিষ্টি তৈরি, পরে যা নাম পায় জামতলার মিষ্টি হিসেবে। আমার বাবা এই মিষ্টিটা বিভিন্ন গঞ্জের হাটে এটা বিক্রি করতেন, এবং বিক্রি করতে করতে এক সময় জেলাব্যাপী অনেক সমাদৃত হয়, তারপর আস্তে আস্তে দেশব্যাপী এটা ছড়িয়ে পড়ে। সময়ের সাথে বেড়েছে সাদেকের ব্যবসার প্রসার। বর্তমানে সাদেকের ব্যবসার হাল ধরেছেন তার 6 ছেলে, আর কাজের সুযোগ পেয়েছেন স্থানীয় অন্তত 100 জন। মিষ্টি ব্যবসা থেকেই এসেছে অর্থনৈতিক সমৃদ্ধি। 6-7টা আউটলেট আছে, কিন্তু যশোর জেলার ভিতরেই সব সীমাবদ্ধ, কিন্তু সারা দেশব্যাপী চাহিদা রয়েছে। এটা আমরা যদি ঢাকা শহরে আমাদের চিন্তা আছে ভবিষ্যতে যদি আমরা এটার একটা শোরুম করতে পারি, ইনশাল্লাহ ওখানে ভালো চলবে।
জামতলার এই মিষ্টির স্বাদ থেকে স্থানীয়রা তো বটেই, দূর দূরান্ত থেকে ছুটে আসেন মিষ্টি প্রেমীরা। জামতলার মিষ্টি যায় দেশের প্রায় সব জেলায়। এই যশোরে আসলে এই মিষ্টি নিয়ে নড়াইলে যায় এবং মিষ্টিটা খুব সুস্বাদু। মিষ্টিটা খুব সুস্বাদু, খাইতে খুব ভালো লাগে, খুব মজা লাগে, আনন্দও লাগে। আমি বাসায় নিয়ে যাই, বাসায় সবাই পছন্দ করে। যশোরের একটা ঐতিহ্যবাহী মিষ্টি, সেজন্য এটা সবসময় আমরা কিনি এবং এই দোকান অবশ্যই সবসময় ফ্রেশ থাকে। জামতলা ছাড়াও যশোর শহর ও নাভারণে রয়েছে 6টি জামতলার মিষ্টির দোকান। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। দর্শক, যশোরের জামতলার সাদেক আলীর সুস্বাদু মিষ্টির একটি দারুণ প্রতিবেদন আমরা দেখছিলাম এবং জানছিলাম এর পেছনের কাহিনী নিয়েও। দর্শক, অনেক কিছুই তো জানলাম, এবার একটু আমরা জানবো ইতিহাসের এই দিনে। আমরা দেখে আসবো আজকে এই দিনে ইতিহাসের এই দিনটিতে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। চলুন তবে দেখে আসি। 1639 সালের আজকের এই দিনে ডেরিনিয়ার হরফ প্রথমবারের মতো শুক্র গ্রহের গতিবিধি লক্ষ্য করেন। 1715 সালের এই দিনে টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল। 1759 সালের আজকের এই দিনে ভিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়। 1831 সালে বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন। 1859 সালের এই দিনে চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশিত হয়। 2012 সালে আজকের এই দিনে আশুলিয়া শিল্পাঞ্চলের তাজরিন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়, আহত হন আরও 3 শতাধিক শ্রমিক। দর্শক, এই ছিল কিউএসটিল নিবেদিত সকাল 24 এর আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।